মাস্টার শেষ বর্ষে প্রাণীবিদ্যা বিভাগ মৎস্য শাখার শিক্ষার্থীরা। আমি পড়াচ্ছিলাম মৎস্য জিনতত্ত্ব এবং মৎস্য রোগবিদ্যা ও পরজীবী বিদ্যা। কোর্স কোড 31-31-25। এই কোর্সের আমরা প্রথম অংশ পড়ছিলাম মৎস্য জিনতত্ত্ব। আজকে আমরা এই অংশ থেকে ফিনোটাইপ ও নির্বাচন এই অংশটুকু দেখব। ফিনোটাইপ মূলত বিভিন্ন ধরনের বাহ্যিক বৈশিষ্ট্যের ক্ষেত্রে জিনের যে প্রভাবটা বা জিনের যে নিয়ন্ত্রণ বা বিভিন্ন জিনের ক্ষেত্রে কী ধরনের বৈশিষ্ট্য আসবে সেটা, প্লাস আমরা মাছ নির্বাচনের ক্ষেত্রে কি কি বৈশিষ্ট্য বা কোন বিষয়গুলোকে মাথায় রাখবো সেটা এখানে দেখব। তো প্রথমে মাছের ফিনোটাইপ। তো মাছের ফিনোটাইপ বলতে বাহ্যিক বৈশিষ্ট্য হতো। বাহ্যিক বৈশিষ্ট্যের মধ্যে আমরা সাধারণত যে অংশগুলো দেখব সেটা হচ্ছে রং ও আকৃতি, অর্থাৎ মাছের ক্ষেত্রে সাধারণত আমরা এর ভ্যালুটা যদি দেখতে চাই তাহলে রংটা কেমন বা বিভিন্ন রঙের মাছটা কিন্তু আকর্ষণীয় হয়, প্লাস তার বডি শেপটা, এটা একটা বিষয়। আর আছে হচ্ছে আইস। আইস থাকবে কি থাকবে না এটা একটা বিষয়, কারণ আইস থাকলে তার গুণাগুণ, আর না থাকলে, যেমন আইস থাকলে সেটা যদি কালারই হয় অর্থাৎ একটু কালারফুল হয় সেটা এক ধরনের বৈশিষ্ট্য। আর যদি এটা রেস্টুরেন্টের ফিশ হিসাবে ব্যবহার করা হয় তাহলে আইস থাকলে সেটা খারাপ। এজন্য কি করতে হবে, যদি আইসবিহীন মাছ তৈরি করা যায় তাহলে খুব দ্রুত সময়ের মধ্যে মাছটাকে প্রসেস করা যায়। এজন্য আইসবিহীন মাছ কিভাবে হয় এবং বিভিন্ন বিষয়ে আইসের গুরুত্বটা কাজ করে। আর আমরা যদি অ্যাকোরিয়াম ফিশের কথা বলি তাহলে সেখানে কিন্তু গাপ্পি ফিশ, যেটা অ্যাকোরিয়াম ফিশ হিসাবে ব্যবহার করা হয়, তার পাখনা, লেজ এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং বর্তমান যুগে এই এই বিষয়টাকে মাথায় রেখে জেনেটিক্যালি বিভিন্ন ভ্যারিয়েশন পাওয়া যাচ্ছে গাপ্পি ফিশের। শুধু পাখনা না, তাদের কিন্তু রং এবং আকৃতিতেও আমরা বিভিন্ন ধরনের ভেরিয়েশন দেখে থাকি। তো রঙের ক্ষেত্রে মেইনলি মেলানোফোর্স, এই রঙটাই। তো ফোর্স এর উপস্থিতি মাছের রংটাকে ডার্ক করে থাকে, ব্ল্যাকিশ টাইপের রং পাওয়া যায়। জ্যান্থোফোর্স এটা মূলত হচ্ছে হলুদ টাইপের বা কমলা টাইপের। এরাইথ্রোফোর্স এটা হচ্ছে লাল রঙের হয়ে থাকে। ইডিওফোর্স এটা নীল বা নীলচে এরকম টাইপের কালার। লিকোফোর্স এটা হচ্ছে বিভিন্ন প্যাটার্ন, আমি মূলত হচ্ছে স্বর্ণ বা এরকম সোনালি বা রূপালি টাইপের, যে এই টাইপের কালারগুলো মূলত দেখা যায়। আর আইসের মধ্যে যদি আমরা বলি, বন্য আইস থাকতে পারে, রৈখিক আইস থাকতে পারে, আর আইস যদি না থাকে তাহলে হচ্ছে চামড়ার মতন, শুধু চামড়া, লেদারটা থাকবে বা স্কিনটা থাকবে। তো বন্য আইস যেটা, সেটা হচ্ছে একদম অল ওভার বডিতে যে আইসটা থাকে সেটাকে সাধারণত আমরা বন্য আইস বলি। আর রৈখিক আইসের মধ্যে যদি আমরা বলি তাহলে বলবো যে খুব স্কার্টেডভাবে ছড়ানো ছিটানোভাবে কিছু আইস থাকে, বা এক লাইন ধরে অল্প কিছু আইস থাকে, এ ধরনের আইস। তো এই বিষয়গুলো আমরা দেখবো। আর পাখনা তো ভ্যারিয়েশন বিভিন্ন রকমের হয়ে থাকে। আমরা যদি এই মাছগুলা দেখি, দেখো ছবি দেখো, এটা হচ্ছে জেব্রা ফিশ, এটা হচ্ছে রেইনবো ট্রাউট। দেখো এর যে বডির কালার এত মানে আকর্ষণীয়। তারপর জেব্রা ফিশ যদি আমরা দেখি, দেখো একই ফিশ অথচ কত ভিন্ন ভিন্ন রঙের হয়ে থাকে। এগুলো কিন্তু জেনেটিক্যালি মডিফাইড করে কিন্তু এদেরকে তৈরি করা হয়েছে। তো যত বেশি এরকম কালারফুল তৈরি করা যায় তাদের মার্কেট ভ্যালুটা বেশি হয়ে থাকে। তো সেইগুলোকে মাথায় রেখেই মূলত এগুলো তৈরি করা হয়ে থাকে। এটা হচ্ছে মেদাক ফিশ, জাপানিজ মেদাক ফিশ বলা হয়ে থাকে। তো এদেরও দেখো বডির কালার। তো এগুলো খুবই ইম্পর্টেন্ট ফিনোটাইপের ক্ষেত্রে, যে এর রঙটা কেমন হবে। যত বেশি কালারফুল হয় সাধারণত অ্যাকোরিয়াম ফিশ বলো বা যে কোনো ধরনের ফিশের ক্ষেত্রে এগুলো খুবই আকর্ষণীয় হয়ে থাকে এবং মার্কেট ভ্যালুটা তাদের বেশি হয়ে থাকে। এখানে যদি আমরা দেখি, এই মাছটা দেখে আমরা মনে করছি এটা সাদা একটা মাছ, কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু সেরকম না। কারণ যদি আমরা দেখি, দেখো এর চোখের গঠনটা দেখো। আরেকটা দেখি আমরা, দেখো এই যে চোখের গঠন, এদের ক্ষেত্রে এদেরকে বলা হয় অ্যালবিনো। আমরা মাছটাকে সাদা বলতে পারি বা হোয়াইট বলতে পারি। কখন বলতে পারি? সাদা হলে কিন্তু তাদের মেলানোফোর থাকে, অর্থাৎ তাদের চোখের রং কিন্তু কালো হয়। তোমরা দেখবা মাছের ক্ষেত্রে যে তাদের চোখের কালারটা কালো হয়।
বাট যদি সে অ্যালবিনো হয় তাহলে কিন্তু তাদের চোখের কালারটা কালো হয় না, এরকম গোলাপি বা হালকা লালচে হয়ে থাকে। তো সে ধরনের বৈশিষ্ট্যকে আমরা বলে থাকি অ্যালবিনো। কারণ এর আগে আমরা যে কালারফুল দেখলাম সেই তুলনায় এর কিন্তু কালার নাই, সাদা, কিন্তু আসলেও সাদা না। এরপর আমরা যদি আরো কিছু ফিশ দেখি, দেখো শুধু গায়ের রং না, এদের পাখনা বা অন্য যে অংশগুলা সেগুলাতেও অনেক ভেরিয়েশন দেখা যাচ্ছে। এগুলো সবই কিন্তু গাপ্পি ফিশ। গাপ্পি ফিশকে কোনোটাতে পাখনাটাকে বাহ্যিক বৈশিষ্ট্য কনসিডার করে তাকে ডেভেলপ করা হয়েছে, কোনোটার গায়ের রংকে ডেভেলপ করা হয়েছে, কোনো ক্ষেত্রে দুটোকেই ডেভেলপ করা হয়েছে। এখানে যদি দেখো এর আইসের কালারটাও অনেক বেশি চেঞ্জ আসছে। তো মূল বাস একটা থাকে, সেটাকে পরবর্তীতে বিভিন্নভাবে ক্রস ঘটিয়ে এদের এরকম ভেরিয়েশন আনা হয়ে থাকে, বিভিন্ন ধরনের গাপ্পি তৈরি করা হয়। এবং অ্যাকোরিয়াম ফিশ হিসাবে এর এই গাপ্পি ফিশের মার্কেটটা খুব হাই প্রাইসের। এখানে যদি দেখো এটা সাদা না অ্যালবিনো, তোমরা এখন নিশ্চয়ই এটার পার্থক্যটা করতে পারবা। দেখো এই মাছটার চোখ আর এই মাছের চোখ যদি দেখো, দেখো এর চোখ আর যদি আমরা দেখি এর চোখ, তাহলে চোখে যদি এটা থাকে এরা পিগমেন্টেড থাকে, এরা সাদা, বাট এরা নর্মাল। বাট যাদের চোখে এরকম গোলাপি বা হালকা লালচে কালার থাকে তারা হয়ে থাকে অ্যালবিনো। এবং অ্যালবিনোর ক্ষেত্রে আমরা সাধারণত বলবো এটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হয়ে থাকে। সেক্ষেত্রে এদের দেহে কোনো ধরনের রঞ্জক পদার্থের উপস্থিতি থাকে না। এখন আসি আমরা পাখনার ক্ষেত্রে, আইসটা আমি পরে দেখবো, এটা একটু ডিটেলসে দেখবো যেহেতু, সেজন্য। আর তোমরা নর্মালি কিছু পড়ে এসছো, এগুলো হচ্ছে টেইলের ক্ষেত্রে। টেইলের ক্ষেত্রে যদি দুটো টেইলের মধ্যে একটা লম্বা হয় একটা খাটো হয়, সেটা উপরে নিচ যেখানেই হোক না কেন, তাহলে সেটাকে আমরা বলি হেটেরোসার্কাল। আর বাকি সবগুলোই কিন্তু হোমোসার্কাল, দুটো অংশ এদের সমান থাকে। এই হোমোসার্কালকে আবার কয়েকটা ভাগে ভাগ করা হয়। দুটোই যদি এরকম কাটার মতন থাকে তাহলে ফর্ক, একটু রাউন্ডেড থাকলে লুনেড মানে অবতল বলা যায়, সেক্ষেত্রে এরকম। তারপরে ইমার্জিনেট, সোজা, কিছুটা সোজা থাকলে হচ্ছে টিউনিকেট, রাউন্ডেড থাকলে রাউন্ডেড, তারপরে হচ্ছে লেজটা একটু এরকম থাকলে পয়েন্টেড বলে থাকি। তো এইটা বাদে বাকি সবগুলাই কিন্তু হোমোসার্কাল। হোমোসার্কালেরও আবার ডিভিশন আছে। এখন আমরা যদি এই ফিশটাতে দেখি, তাহলে আমরা তো এই ফিশের ফিনগুলার নাম তো অলরেডি জানি, ডরসাল ফিন, তারপরে পেক্টোরাল ফিন, ভেন্টাল বা আমরা বলে থাকি পেলভিক ফিন, অ্যানাল ফিন, কটাল ফিন। ফিনগুলার নাম তোমরা শিখবে, কারণ এটা তোমাদের অন্য কোর্সগুলোতেও কিন্তু থাকবে। তো টেল ফিনের ভেরিয়েশন যদি আমরা দেখি, দেখো এই গাপ্পির ভেতরে এদের টেলটাকে বিভিন্নভাবে চেঞ্জ করা হয়েছে। এই এই ফিশগুলো কিন্তু পাওয়া যায়, এরকম টেইলের ফিশগুলা পাওয়া যায়। এই যে অরিজিনাল যদি আমরা দেখি, তাহলে দেখো রাউন্ডেড, ভেল টেল, ডেল্টা বলা হয়ে থাকে। রাউন্ডেড হলে সাধারণত সেগুলোকে ডেল্টা বলা হয়ে থাকে। কত ভেরিয়েশন, দেখতে কত সুন্দর লাগে। এখন আসি আমরা হচ্ছে আইসের ক্ষেত্রে। আইসটা এইটা তোমাদের এখান থেকে এই যে ফিনোটাইপের যে দেহের রং বা আকৃতি, এটা শর্ট মার্কসের প্রশ্ন হিসাবে আসে। বাট এখন যেটা পড়াবো এটা 4 মার্কস না আসলেও 10 মার্কস, বা 10 মার্কস বা 4 মার্কস, যে কোনো একটা অপশনে এটা আসেই। সেজন্য এটা খুব ভালো করে শিখবে। এবং আরও ইম্পর্টেন্ট কথা যেটা, সেটা হচ্ছে যে তোমার বইয়ে এই যেই অংশগুলো দেওয়া আছে এগুলো একটু ভুল আছে, কয়েক জায়গায় ভুল আছে। সেগুলো এখানে যেহেতু প্রিন্টেড তো, আর যেই অক্ষরগুলো আমরা এখানে ব্যবহার করব সেগুলো স্মল ক্যাপিটাল একটু ঝামেলা হয়ে থাকে, সেক্ষেত্রে কিছু ভুল আছে। তোমরা আমার এখান থেকে দেখে সেগুলো সঠিক করে নিবে। তো আমরা প্রথমে আইসের ক্ষেত্রে দেখব। এই আইসের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে এদের এপিস্টেসিস দেখা যায়। এপিস্টেসিস মানে তো তোমরা নিশ্চয়ই জানো যে ভিন্ন লোকাসে অবস্থিত আরেকটা জিন যখন অন্য লোকাসে অবস্থিত আরেকটা জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়, তখন সেই জিনটাকে বলা হয় হচ্ছে এপিস্ট্যাটিক জিন। তো আইসের ক্ষেত্রে এরকম একটা ঘটনা দেখা যায়। এদের নর্মালি যদি বড় হাতের এস থাকে তাহলে স্কেল উৎপন্ন হয়, অর্থাৎ আইস, দেহে আইস উৎপন্ন হয়। আর যদি দুটো ছোট হাতের এস থাকে তাহলে তাদের ক্ষেত্রে কম আইস থাকে, এবং সেই ধরনের আইসযুক্ত মাছকে বলা হয় মিরর ফিশ। এন
এটা হচ্ছে ভিন্ন লোকাসে অবস্থিত আরেকটা জিন যে হচ্ছে এপিস্ট্যাটিক হিসাবে কাজ করে, অর্থাৎ এই জেনের উপস্থিতি স্কেল প্রোডাকশনে বাধা দিয়ে থাকে। এবং আরও ইন্টারেস্টিংলি, যদি এটা হোমোজাইগাস অবস্থায় থাকে এই এপিস্ট্যাটিক জিনটা, তাহলে ওই ফিশের মৃত্যু পর্যন্ত হয়ে থাকে। তাহলে দেখো, শুধু যদি একটা এস হয় তাহলে কম স্কেল উৎপন্ন হবে, কিন্তু যদি দুটো এন থাকে বড় হাতের তাহলে ফিশটা মারাই যাবে। আচ্ছা, এখন আমরা যতগুলো কম্বিনেশন হওয়া সম্ভব সবগুলো একটু দেখব এবং সেই হিসাবে আমরা এই কম্বিনেশনগুলো মনে রাখার চেষ্টা করব, কারণ আমাদের পরবর্তীতে যে ক্রসটা আমরা দেখব সেখানে কিন্তু এটা থাকবে। তো এখানে যদি আমরা বলি দুটো বড় হাতের এস আছে এবং কোনো বড় হাতের এন নাই, মানে স্কেল প্রোডাকশনে বাধা দেবে এরকম কোনো জিন যেহেতু নাই, দুটোই ছোট হাতের ইন, তাহলে সেই মাছটা হবে স্কেলড। এখানে যদি আমরা দেখি একটা বড় হাতের এস আছে, স্কেল উৎপন্ন হবে, আবার কি বাধা দানকারী যেহেতু নাই তাহলে স্কেল পাওয়া যাবে। এখানে যদি দেখি, দেখো এখানে কম স্কেল হবে, আবার স্কেল একেবারেই হবে না এরকম জিনও যেহেতু নাই, সেজন্য এটাকে আমরা বলবো হচ্ছে মিরর, কম স্কেল থাকবে। এখন দেখো দুটো বড় হাতের এস আছে, মানে হচ্ছে স্কেল উৎপন্ন হওয়ার কথা, কিন্তু একটা থাকার কারণে এটাকে বাধা দেবে, যার কারণে এটা কি হবে লাইন এক সারি। আর মিররের ক্ষেত্রে এরকম জায়গায় জায়গায় কয়েকটা আইস থাকে, আর এখানে একটা সারিতে থাকবে আর পুরো বডিতে আর কোথাও দেখা যাবে না। এখানে যদি দেখো, এখানেও লাইন হবে কারণ বড় হাতের একটা এস আছে, তার মানে আইস উৎপাদন করতে পারে, কিন্তু সেটাকে আবার বাধা দিচ্ছে, সেজন্য এটাও হবে লাইন। এখানে যদি দেখো, এখানে আইস উৎপাদনকারী জিন তো নাই, তাদের কম কম উৎপন্ন হবে এরকম জিন আছে, প্লাস কি হচ্ছে আরও বাধাও দিচ্ছে, যত কম হবে সেটাকে আবার বাধা দিচ্ছে, যার কারণে কোনো আইস থাকে না, এরা হয়ে যায় স্কিন থাকে, শুধু লেদার হয়ে থাকে। এদের ক্ষেত্রে দেখো দুটো এন আছে, তার মানেই হবে ডেথ। এখানে দেখো দুটো বড় হাতের এন আছে, ডেথ, আর কিছু দেখবো না, স্কেল হবে কি হবে না এটাও দেখবো না, এখানে দুটো বড় হাতের এন আছে, তার মানে হবে হচ্ছে ডেথ। এই অংশটুকু তোমরা একটু ভালো করে দেখে বুঝে রাখবে, তাহলে এর পরবর্তী যে অংশটুকু আছে সেটা হচ্ছে তোমার করতে অনেক সহজ মনে হবে। এবং আমি বলেছি এই অংশটা কিন্তু তোমাদের ফাইনাল যে এক্সাম হয় সেখানে কিন্তু আসে, সেইভাবে তোমরা এটাকে ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে। তো আমরা একটু ছবি দেখি, এটা হচ্ছে স্কেলড, এটা দেখো একটা লাইনে আছে, তার মানে লাইন ছড়ানো হিসাবে আছে মিরর, আর এর কোনো স্কেল নাই দেখে এ হচ্ছে লেদার। তাহলে প্রথমটা হচ্ছে স্কেলড, পরেরটা হচ্ছে লাইন, এটা হচ্ছে মিরর, আর এটা হচ্ছে লেদার। আমরা যদি অরিজিনাল ছবিটা দেখি তাহলে এটা হচ্ছে আমার স্কেলড, এটা হচ্ছে লাইন, এটা হচ্ছে মিরর, আর এটা হচ্ছে লেদারি ফিশ। এখন দেখো, যদি এই স্কেল উৎপন্ন করার সাথে বড় হাতের এন দুটো থাকলেই কিন্তু ডেথ, আর যদি একটা থাকে তাহলে লাইন হবে, আর যদি দুটো কোনো বড় হাতের এন না থাকে তাহলে পুরো বডিতে স্কেলড হবে। এটা তো একটা কম্বিনেশন আমরা দেখলাম। আর যদি দুটো ছোট হাতের এস থাকে তার সাথে দুটো বড় হাতের এন থাকলেই তো ডেথ হবেই। একটা যদি বড় হাতের এন থাকে তাহলে লেদার হবে, আর যদি দুটো ছোট হাতের এন থাকে তাহলে হবে হচ্ছে মিরর। তাহলে দুটো ছোট হাতের এন যদি দুটো ছোট হাতের এস এর সাথে থাকে তাহলে হয় মিরর, কিন্তু যদি বড় হাতের এস এর সাথে থাকে তাহলে হয় কিন্তু লাইন, স্কেলড। এখন দেখো, এই কম্বিনেশনটা তোমাদেরকে করতে হবে যে এই ক্রসের সাথে কি হয়। দেখো, এ বড় হাতে স্কেল উৎপন্ন করে আর এখানে বাধা দিচ্ছে, তার মানে লাইন, এও কিন্তু লাইন, অর্থাৎ দুটো লাইন স্কেলড ফিশের মধ্যে যদি ক্রস ঘটানো হয় তাহলে তাদের প্রজন্মে কি ধরনের অনুপাতে আমরা স্কেলড মাছ পাবো। তো আমরা একটু দেখি, দেখো এইটা যদি এদের হয় তাহলে দুটোই লাইন ছিল। এখন এদের কম্বিনেশনের ক্ষেত্রে আমি তো আগের এসে দেখিয়েছি কিভাবে করতে হয়, 1 3 1 4 2 3 2 4, তাহলে 1 নাম্বার 3 নাম্বারের সাথে এটা, 1 নাম্বার 4 নাম্বারের সাথে, 2 নাম্বার 3 নাম্বারের সাথে, 2 নাম্বার 4 নাম্বারের সাথে, এখানেও সেম হবে। এখন এই গ্যামেটগুলোকে, এই যে এটা তো আমার লাইন ফিশ ছিল, এই গ্যামেটগুলোতে আমি যদি এখানে দেখাই তাহলে দেখো কিভাবে আসবে। গ্যামেটগুলো বসালাম,
কম্বিনেশনগুলো যদি আমরা করি, কম্বিনেশন করা তো তোমরা শিখেছো, সেহেতু তোমরা সবাই পারবে বলেই আমি আশা করছি। দেখো, আচ্ছা, এখন আমরা দেখব কোনটা কি অনুপাতে আসছে। দেখো, এই ঘরটা, এই ঘরটা আর এই ঘরটা, এই তিনটা ঘরে যদি দেখি বাধাদানকারী জিন নাই, কিন্তু স্কেল উৎপাদনকারী জিন আছে। তার মানে এই তিনটাই হবে স্কেলড, এদের স্কেল থাকবে। আচ্ছা, এখন আসি এই দুটো ঘরে, এদের স্কেল যদি আমরা এই F2 জেনারেশনে যদি দেখি, তাহলে এই তিনটাতে আমরা বললাম স্কেল থাকবে। এই দুটোর ক্ষেত্রে যদি বলো স্কেল উৎপাদনে বাধা দিবে, আর এখানে কম স্কেল হবে, তার মানে এরা কিন্তু হবে হচ্ছে, ও আচ্ছা, শেষেরটা যেটা থাকে সেটা তো সবসময় মিররই হবে, এটা তো আমার জানা। এর লেদার হবে, এও হবে হচ্ছে লেদার। এখানে যদি আমরা আসি, তাহলে দেখো লাইন হবে, কারণ কম স্কেল উৎপন্ন হবে একটা বড় হাতের এন। তাহলে 1 2 3 4 5 6, এই 6টা হবে হচ্ছে লাইন। আর এই কয়টা ঘরে যদি আমরা দেখি, এদের প্রত্যেকের দুটো করে বড় হাতের এন আছে, তার মানে এরা হবে ডেথ। তাহলে যদি আমরা দেখি যে কি কম্বিনেশনে কোনটা কোনটা আমরা পেলাম, তাহলে আমাদের মৃত হচ্ছে 4টা, এই স্কেল হচ্ছে, এই লাইন হচ্ছে 1 2 3 4 5 6টা। আমরা যদি বলি স্কেল পাবো হচ্ছে 3টা, আর লেদার পাবো হচ্ছে 2টো, মিরর পাবো হচ্ছে 1টা। তাহলে আমাদের অনুপাতটা কি হবে দেখো, 4টা মৃত, 6টা লাইন, 2টা লেদার, 3টা স্কেলড এবং একটা হবে মিরর। এটা তো আমি একটা করে দেখালাম, এভাবে তোমাদের যে কোনো কম্বিনেশন আসলে তোমরা আশা করি এটা দেখাতে পারবে। এখন এই পরে এই অংশটা কিন্তু 10 মার্কসের কোশ্চেন হিসাবে আসে, প্রচুর আসে, এবং খুব ভালোভাবে তোমাদেরকে এটা শিখতে হবে। এই অংশটা বইয়ে যদি তুমি রিডিং পড়ো, তোমার কাছে একটু জটিল মনে হতে পারে বা একটু কমপ্লিকেটেড মনে হতে পারে। আমি চেষ্টা করেছি যত সহজভাবে তোমাদের এটাকে দেখানো যায়। তো ফিনোটাইপ প্রকাশের উপাদান, অর্থাৎ একটা মাছের ফিনোটাইপিক বৈশিষ্ট্যটা প্রকাশের জন্য কি কি বিষয় এখানে কাজ করে থাকে, বা কি কি বিষয় এখানে গুরুত্বপূর্ণ, কোন কোন বিষয়গুলোকে মাথায় রেখে আমাকে ক্রস ঘটালে আমি সেই বৈশিষ্ট্যটা পাবো, সেরকম যেই উপাদানগুলা, মানে বৈশিষ্ট্য প্রকাশের জন্য যে যে বিষয়গুলা ওইটাকে নিয়ন্ত্রণ করছে, সেই বিষয়গুলোকে আমরা বলছি ফিনোটাইপ প্রকাশের উপাদান। তো সেক্ষেত্রে এই পি হচ্ছে ফিনোটাইপ, সূত্রটা আমাদের এরকম থাকে, পি ইকুয়াল টু জি প্লাস ই প্লাস জিই। এখানে পি তো ফিনোটাইপ বুঝলাম, জি হচ্ছে জেনেটিক বৈশিষ্ট্য, অর্থাৎ জিনের নিয়ন্ত্রণ বা জিনটাকে আমরা বলবো। ই হচ্ছে এখানে এনভায়রনমেন্ট বা পরিবেশ, আর জি হচ্ছে পরিবেশের সাথে ওই জিনের যে আন্তঃসম্পর্ক, আন্তঃক্রিয়া, মানে তাদের দুজনের যেই ক্রিয়া বিক্রিয়া, সেইটাকে বলা হচ্ছে এইটা। তাহলে এই তিনটা বিষয়কে মাথায় রেখে এই ফিনোটাইপের যে প্রকাশ সেটা হয়ে থাকে। তাহলে আমরা একটু দেখি, পি হচ্ছে একটি প্রকাশিত ফিনোটাইপের মান, জি হচ্ছে একটি নির্দিষ্ট ফিনোটাইপের উপর জেনেটিক প্রভাব, অর্থাৎ জিনটা ডমিনেন্ট না রেসেসিভ, অর্থাৎ প্রকট না প্রচ্ছন্ন, এরকম বিষয়গুলা। আরও কিছু বিষয় আছে জিনের প্রভাবের মধ্যে। আচ্ছা, একটি জীবের জিনোটাইপের উপর পরিবেশের প্রভাব, অর্থাৎ তাকে পরিবেশ বলতে কিন্তু এখানে পানির গুণাগুণ, খাদ্য, তাপমাত্রা, এসব কিছু উপাদান নির্ভর করছে, অর্থাৎ এগুলার উপরে জিনের প্রভাবটা কি। এবং আরেকটা যেটা আমাদের ছিল জেনেটিক, এই দুটো, এবং এই দুটোর যে ইন্টারাকশন, সেটার একটা বিষয়। এখন এই যে জেনেটিক প্রভাব, সেটাকে আবার এভাবে প্রকাশ করা হয়, এখানে হচ্ছে অ্যাডিটিভ, ডমিনেন্ট, আর হচ্ছে এপিস্ট্যাসিস, তিনটা বিষয়। তাহলে এটা হচ্ছে একটি নির্দিষ্ট বৈশিষ্ট্যের জন্য সকল লোকাসের অ্যালিলের সমষ্টিগত প্রভাব। অর্থাৎ এরকম যদি হয়, একটা বৈশিষ্ট্যের জন্য আমরা জানি একটা জিন দায়ী, একটা বৈশিষ্ট্য একটা জিন
নিয়ন্ত্রণ করে। কিন্তু যদি কখনো এরকম হয় যে ওই বৈশিষ্ট্যটা নিয়ন্ত্রণের জন্য ৩টা ৪টা জিন দায়ী, তাহলে তাদের সমষ্টিগত প্রভাবটাকে আমরা বলবো হচ্ছে এ। অলরেডি আমরা আগের যেই আয়েশের ক্ষেত্রে দেখলাম, সেখানে কিন্তু আয়েশের একটা বৈশিষ্ট্য, কিন্তু তাকে নিয়ন্ত্রণ করছে দুটো জিন, অর্থাৎ এস একটা জিন, বড় হাতের এস আর বড় হাতের এন আমরা দেখিয়েছি, তার মানে দুটো লোক আছে অবস্থিত, দুটো জিন একটা বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করছে। এরকম যদি হয় 5টা জিন, 7টা জিন বা 10টা জিন, তাহলে ওই সকল জিনের সমষ্টির প্রভাবটাই হবে হচ্ছে এ। পরের যেটা হচ্ছে ডমিনেন্টের প্রভাব, অর্থাৎ ওই বৈশিষ্ট্যটা ডমিনেন্টের সাথে সে কি ধরনের, মানে ডমিনেন্ট বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে নাকি প্রচ্ছন্ন পাবে নাকি কোডমিনেন্ট হবে, এ ধরনের যে বিষয়গুলা। আচ্ছা, আই হচ্ছে এপিস্ট্যাটিক প্রভাব, যেটা আমরা আগের দেখলাম যে এনটা এখানে এপিস্ট্যাটিক, ওদের ক্ষেত্রে এপিস্ট্যাটিক হিসাবে কাজ করেছে। তাহলে বৈশিষ্ট্য প্রকাশে কিন্তু কিছুটা গরমিল পেয়েছি, আমরা যেরকম বৈশিষ্ট্য চাবো সবসময় সেটাই পাবো এরকম না। কোনো কোনো ক্ষেত্রে আইস বেশি হচ্ছে, কখনো একেবারেই হচ্ছে না, কখনো লাইন্ড হচ্ছে, এই যে এই বিষয়গুলা এপিস্ট্যাটিকের প্রভাব, তাহলে বৈশিষ্ট্যটাকে সেও কিন্তু নিয়ন্ত্রণ করছে। এখন আলটিমেটলি এটাকে আমরা ভ্যারিয়েন্সে দেখাই। ভ্যারিয়েন্স মানে কি, আমরা আগের যতটুকু অংশ দেখলাম সেটা একটা ইন্ডিভিজুয়ালে, অর্থাৎ একটা মাছের ক্ষেত্রে আমরা এটা হিসাব করি। কিন্তু যখন আমরা কোনো কিছু আমরা একটা ফিশকে নির্বাচন করব, তখন একটা ইন্ডিভিজুয়ালের বৈশিষ্ট্য দেখে কিন্তু নির্ণয় করাটা টাফ হয়ে যায়। একটা পুরা পুকুরে অনেকগুলো মাছ থেকে আমি তার প্রতিনিধি একটা নিয়ে কাজ করতে চাই, তো সেক্ষেত্রে সেই মাছটাও গুণাগুণ ভালো হতে হবে, বাট আমরা পপুলেশনের অ্যাভারেজ পপুলেশনে যেন ওই বৈশিষ্ট্যটা বা ওই প্রভাবটা কাজ করে সেইটা দেখানোর জন্য যেটা থাকে সেটা হচ্ছে ভ্যারিয়েন্স। তাহলে ফিনোটাইপটা ভ্যারিয়েন্সের মধ্যে দেখলে শুধু আমরা জেনেটিক ওই পপুলেশনের জিনের প্রভাব, ওই পপুলেশনে পরিবেশের প্রভাব, ওই পপুলেশনে জিন এবং পরিবেশের আন্তঃক্রিয়ার যে প্রভাব সেটা দেখা যায়। আবার কি হয়, জিনের ক্ষেত্রে আমরা পড়েছি অ্যাডিটিভ, ডমিনেন্ট এবং ভি। তাহলে এই জি এর জায়গায় এই 3টা যোগ করে প্লাস তার সাথে এই দুটো যোগ করলে, টোটাল এই 5টা যোগ করলে যেই মানটা আমরা পাবো সেটাই হবে হচ্ছে ওই ফিনোটাইপ প্রকাশের উপাদান বা ফিনোটাইপ প্রকাশের যেই মান সেটা, অর্থাৎ ফিনোটাইপটা কতটুকু প্রকাশ পাবে এই 5টা বিষয়ের উপরে সেটা নির্ভর করবে। এখন আসি নির্বাচন বা সিলেকশন। নির্বাচন বা সিলেকশন বিষয়টা হচ্ছে এরকম, আমি একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য বা আমার পছন্দসই একটা বৈশিষ্ট্য আমি চিহ্নিত করব, সেটা সাধারণত উন্নত বৈশিষ্ট্যই হয়ে থাকে বংশধরের। আমি চাই যে বৈশিষ্ট্যটা আমি নিচ্ছি সেটা যেন আমার কাঙ্ক্ষিত যেই প্রজন্মটা আমি তৈরি করব তার ভেতরে আসে। এজন্য আমি যেই মাছটাকে নির্বাচন করব বা আমার নির্বাচনের জন্য যে বিষয়গুলোকে মাথায় রাখতে হবে সেটাকে আমরা বলছি হচ্ছে নির্বাচন। অর্থাৎ একটা ব্রুড স্টক বলতে যেখানে যেটাকে আমি মজুত করে রাখবো ভবিষ্যতের জন্য, এটা দিয়ে আমি আরও প্রয়োজনী তৈরি করতে পারি, সেরকম সিলেকশন। কাকে সিলেক্ট করব, কোন মাছটাকে সিলেক্ট করব বা কি কি বিষয়কে মাথায় রেখে সিলেক্ট করব, কিভাবে করব, এইটাই হচ্ছে মূলত সিলেকশন। অর্থাৎ নির্বাচন হলো এমন এক প্রজনন কর্মসূচি যার মাধ্যমে প্রজাতি বা মাছের পরিবার এমনভাবে পছন্দ করা হয় যার ফলে পরবর্তী প্রজন্মে গড় অবস্থান বা বিশেষ কোনো গুণের কাঙ্ক্ষিত পরিবর্তন হয়। অর্থাৎ আমার মাছটার যদি আমি রং পরিবর্তন করতে চাই, তাহলে ওই মাছটাকে এমন কোনো মাছের সাথে ক্রস ঘটাবো যেন আমার মাছ পরবর্তী প্রজন্ম ওরকম রং পরিবর্তনকারী হয়। কিন্তু এটা তো একবারে হয় না, তো সেটাকে কিভাবে করা যায়, বা আমি পাখনা চেঞ্জ করতে চাই, আমি অন্য কোনো কিছু বৈশিষ্ট্য চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে দুটো ফিশের ভেতরে যে ক্রস ঘটাবো সেই ক্রস ঘটানোর ক্ষেত্রে আমার যে কর্মসূচি বা যেই বিষয়টা সেটাই হচ্ছে নির্বাচন। এটা ইতিবাচক প্রভাবও হতে পারে অথবা নেতিবাচক প্রভাবও হতে পারে। ইতিবাচক প্রভাবের মধ্যে যদি আমরা বলি তাহলে সাধারণত আমি যে বৈশিষ্ট্যটা চাচ্ছি সেটা যেন পরবর্তী প্রজন্মে আসে, এটাই হচ্ছে এর ইতিবাচক
প্রভাব। আর নেতিবাচক প্রভাবের ক্ষেত্রে আমি যেটা চাচ্ছি সেটা যেন সেটা যদি না আসে তাহলে সেটাকে আমরা সাধারণত বলি নেতিবাচক প্রভাব। তো নির্বাচনের ক্ষেত্রে আমরা সবসময় জিনগত প্রকরণকে মাথায় রাখি, কারণ জিনটা যেটা এখানে যে বিষয়গুলোকে আমার মাথায় রাখতে হবে বিশেষভাবে সেটা হচ্ছে যে অনেকগুলা জিনের লোকাসের সমষ্টিতে যদি বৈশিষ্ট্যটা নিয়ন্ত্রিত হয়, ধরো 10টা জিন একটা বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করছে এবং তার ভেতরে 5টা ডমিনেন্ট, 7টা ডমিনেন্ট, 3টা হচ্ছে প্রচ্ছন্ন হলে আমার কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যটা আমি পাবো। সেক্ষেত্রে আমাকে ওইভাবে মাছগুলাকে নিয়ে সিলেক্ট করতে হবে যেন আমার পরবর্তী প্রজন্মে মিনিমাম 7টা প্রকট জিনটা আসতে পারে। তাহলে যদি আমি এরকম হয় দুটোই 5টা বা দুটোই 7টা এরকম জিন আছে, তাহলে অটোমেটিক্যালি কিন্তু আমার পরের প্রজন্মে আসবে। এরকমভাবে আমাকে এইগুলাকে নির্ণয় করতে হয় এবং এর জন্য কিন্তু হেরিডিটি মান বলে একটা বিষয় আছে, সেটাকে বিবেচনা করতে হয়। হেরিডিটি মানটা কি সেটা আমরা একটু পরের স্লাইডগুলোতে দেখব। ইতিবাচকের সাধারণত এরকমই হয়ে থাকে যে আমি যে বৈশিষ্ট্যটা চাচ্ছি সেটা মানে আমি যেটা নিতে চাবো সেটা যেন ভালো হয়, দ্রুত। যেমন আমি মাছের ফিডের ক্ষেত্রে যদি বলি, তাহলে মাছের বর্ধনের ক্ষেত্রে বা কি খাবার দিলে যেন মাছ দ্রুত বাড়ে সেই বিষয়টাকে মাথায় রেখে যেটা করা হয় সেটা ইতিবাচক প্রভাব। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এরকম হয় যে মাছের যদি দ্রুত বর্ধন হয় তাহলে তার প্রজনন ক্ষমতা কমে যায়। তখন কি একটা বৈশিষ্ট্য আমি বাড়াতে গিয়ে আরেকটা বৈশিষ্ট্য আমার কমে যাচ্ছে বা ব্যাহত হচ্ছে, তখন এটাকে কিন্তু নেতিবাচক হিসাবেই ধরা হয়ে থাকে। সাধারণত যেটাই নিব না কেন আমার পজিটিভ রেজাল্ট আসবে, সেভাবেই নিতে হবে। তো নির্বাচনের বিভিন্ন প্রকারভেদ আছে, তোমাদের বই যেগুলো দেওয়া আছে তার মধ্যে অজানা নির্বাচন, অর্থাৎ আমি যে কোনো দুটো ফিশের মধ্যে ক্রস ঘটায় যেটা পেলাম সেটাই হচ্ছে অজানা। মানে এখানে আমি ভবিষ্যৎ জানিই না যে আমার কোন বৈশিষ্ট্যটা আসবে, সেটাই হচ্ছে অজানা নির্বাচন। যে এটা সারা বছরই করা হয়ে থাকে এবং সকল প্রকার মাছের মধ্যেই করা হয়, সম্ভাব্য সর্বাধিক মাছের প্রজনন করা হয়, নিম্নমানের মাছের বৈশিষ্ট্যের ক্ষেত্রেও প্রজনন করা হয়। এক্ষেত্রে উৎপাদনশীলতা হ্রাসও পেতে পারে, বৃদ্ধিও পেতে পারে, আমরা এটা জানি না যে আমার ফলাফলটা কি আসবে। নির্দিষ্টমুখী নির্বাচন, এক্ষেত্রে আমি ভবিষ্যৎ ফলাফল আগে থেকে জানি, অর্থাৎ আমি যেই বৈশিষ্ট্যটা চাচ্ছি সেই বৈশিষ্ট্যটা আমি জানি যে পরবর্তী প্রজন্মে অবশ্যই আসবে। তো এই নির্দিষ্ট আবার কয়েকভাবে করা হয়। টেন্ডেম নির্বাচন, অর্থাৎ বৈশিষ্ট্যগুলো একবারে প্রথম ক্রসেই আমি বৈশিষ্ট্যটা পাবো না। হয়তো বা আমি প্রথম ক্রসে ধরো আমি মাছটাকে চাচ্ছি 5 ফিট লম্বা করতে, 5 ফিট মাছ তো আসলে হয় না, ধরো আমি 30 ইঞ্চি করতে। আমার মাছটা প্রথম ধাপে হলো 15 ইঞ্চি, পরের ধাপে 20 ইঞ্চি, তারপরের ধাপে 25 ইঞ্চি, তারপরের ধাপে 30 ইঞ্চি। অর্থাৎ এটা ক্ষেত্রে আমি কিন্তু কয়েকবার ক্রস ঘটিয়ে আমার বৈশিষ্ট্যটা পাচ্ছি। তো এই ধরনের নির্বাচনকে আমরা বলি টেন্ডেম নির্বাচন। অনির্ভর, এক্ষেত্রে অনেকগুলো বৈশিষ্ট্য একত্রে নির্বাচন করা হয় এবং সেক্ষেত্রে আমার কয়েকটা বৈশিষ্ট্য হয়তো বা পর্যায়ক্রমে আসবে, মানে একই সঙ্গে না এসে সবগুলা একসাথে, মানে একটা বৈশিষ্ট্যকে মাথায় না রেখে কয়েকটা নির্বাচন করব। পরিবার নির্বাচন, এক্ষেত্রে শুধু একটা বা দুটো বৈশিষ্ট্যকে মাথায় রাখা হয় না, ওই ফ্যামিলির, ধরো কার্প মাছ যেই পরিবারের, যেই ফ্যামিলির, সেই ফ্যামিলিটাকেই আমি মাথায় রাখছি যে এই ফ্যামিলির যে যে বৈশিষ্ট্যগুলো আছে সব বৈশিষ্ট্যগুলো আমি চাই। তাহলে এটা হচ্ছে পরিবার নির্বাচন করতে পারি। আর একটা আছে স্থিতিশীল নির্বাচন, এইটা সাধারণত বৈশিষ্ট্যগুলোর সূচক নির্ধারণ করে, অর্থাৎ 10, 5 এভাবে আমি যে এই বৈশিষ্ট্যটা এত দূর যাবে, এই বৈশিষ্ট্য এভাবে সূচক নির্ণয় করে তার মাধ্যমে যে আমি নির্বাচন করব সেটা। অসঙ্গতিপূর্ণ এরকম একই রকমের ঘনিষ্ঠ সম্পর্কের বৈশিষ্ট্য নির্বাচন করা, অর্থাৎ হচ্ছে সাধারণত হয় কি আমরা ছোট জাত থেকে উন্নত জাত চাই, সেক্ষেত্রে ছোট জাতের মাছের সাথে উন্নত জাতের মাছের ক্রস ঘটিয়ে অনুন্নত জাতটাকে উন্নত জাতে পরিণত করি, নর্মালি এটাই হয়ে থাকে। কিন্তু যদি এরকম করি যে আমরা দুটোই বড় মাছ নিলাম, সেক্ষেত্রে বৃদ্ধিটা খুব সামান্য হলো, সেই ধরনের নির্বাচনকে আমরা বলি হচ্ছে অসঙ্গতিপূর্ণ নির্বাচন। আচ্ছা, টাইপস অফ হেরিটেবিলিটি, এই ক্ষেত্রে যে আমরা বললাম উত্তরাধিকারের ক্ষেত্রে
ব্রড সেন্সে আমরা এটাকে এইচ হেরিটেবিলিটি বা উত্তরাধিকারকে আমরা এইচ স্কোয়ার দিয়ে প্রকাশ করি, এবং এক্ষেত্রে একটা ব্রড সেন্সে হতে পারে, একটা ন্যারো সেন্সে হতে পারে। ব্রড সেন্সে যেটা হয়, জেনেটিক প্রভাবটাকে, যেই জেনেটিক প্রভাব থাকবে সেটাকে ফিনোটাইপের মানটাকে দিয়ে ভাগ করলে যে মানটা পাবো সেইটা। আর ন্যারো সেন্সে হচ্ছে আমার অ্যাডিটিভ যে বিষয়টা থাকবে সেটাকে দিয়ে আমি ফিনোটাইপিক মানকে ভাগ করলে যেটা পাবো সেটা। এখন দেখো আমরা কিন্তু এই দুটো জিনিস শিখে আসছি। সেটা কিভাবে? আমরা ভিপি সমান সমান কিন্তু প্রথমে তিনটা জিনিস শিখছিলাম, ভিজি প্লাস ভি ভিই প্লাস ভি জি ই। তাহলে আমরা কিসের মান পাবো? এইটার মান পাবো। আর ভিজি সমান সমান আমরা কি দেখেছিলাম? ভিএ প্লাস ভিডি প্লাস ভিআই। তাহলে দেখো এইটাকে, এই তিনটার যোগফল পাবো তো এটা, তাহলে এইটাকে এটা দিয়ে ভাগ দিলে যেটা পাবো সেটা হচ্ছে ব্রড সেন্সে, আর এইটাকে এটা দিয়ে ভাগ দিলে যেটা পাবো সেটা হচ্ছে ন্যারো সেন্সে। তাহলে এই যে হেরিটেবিলিটির যে মানটা আমরা পাবো সেটা দেখেই কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদের যে নির্বাচনটা সেটা পজিটিভ হবে না সেটা নেগেটিভ হবে। এই বিষয়টা আমরা কিন্তু এই যে কাউন্টিংটা এটা করার মাধ্যমে করে থাকি। এই হেরিটেবিলিটির যে মানটা সেটা যদি 0.2 এর বেশি হয় তাহলে নির্ভরযোগ্য বৈশিষ্ট্য সম্পূর্ণ প্রজন্ম পাওয়া যাবে, অর্থাৎ আমি পজিটিভ রেজাল্ট পাবো। কিন্তু যদি এর মান 0.15 এর কম হয় তাহলে আমি যেটা চাচ্ছি সেটার রেজাল্টটা আমার পজিটিভ হবে না। তো এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে একটা ব্রুড মাছ নির্বাচন, অর্থাৎ যেই মাছটা আমরা নির্বাচন করব সেই মাছটা কেমন হয়। আমরা কার্প জাতীয় মাছের ক্ষেত্রে যদি কাতলা মাছটা আমার অবশ্যই 3 বছর প্লাস যদি মাছের বয়স হয় তাহলে মিনিমাম তার 4+ ওজন হতে হবে কেজি। রুই মাছের ক্ষেত্রে 2 বছর হলে 1.5 কেজি, মৃগেলের ক্ষেত্রে 2 বছর হলে 1.5 কেজি, কালবাউসের ক্ষেত্রে 2 কেজি হলে এরকম, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড হয়। কিন্তু এর থেকে কম বেশি হলে তখন কিন্তু আমি যে কাঙ্ক্ষিত রেজাল্ট চাচ্ছি সেটা আসলে আমার ওই অসঙ্গতিপূর্ণ হয়ে যাবে তখন। সিলভার কার্পের ক্ষেত্রে 2 কেজি হলে 2 বছর হলে 2 কেজি ওজন হয়। গ্রাস কাপেরও 2 কেজি, 2 বছরে 3 কেজি ওজন হয়। কমন কার্পের 1 বছর বয়সে 1.5 কেজি ওজন হয়, এবং সরপুঁটির 1 বছর বয়সে 500 গ্রাম ওজন হয়ে থাকে। তো এই বিষয়গুলোকে মাথায় রেখে ব্রুড নির্বাচন, মাছ নির্বাচন করাটা কিন্তু খুব জরুরি। যে কারণ আমার ব্রুড মাছটাই যদি আমি ভুল নির্বাচন করি তাহলে কিন্তু আমি কাঙ্ক্ষিত প্রজন্মে আমার যে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সেটা কিন্তু পাওয়া সম্ভব না। ব্রুড মাছ নির্বাচন করার পরে এটাকে আবার পরিবহনের ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হয়। সেটা হচ্ছে এদেরকে পলিথিন দিয়ে কৃত্রিম ট্যাঙ্ক তৈরি করা হয়, এবং সেই ট্যাঙ্কের মতন তৈরি করে তার ভেতরে এদেরকে বহন করা হয়, এবং এদেরকে খাবার স্যালাইনের মধ্যে, এই পানির মধ্যে দিয়ে রাখতে হয়। ক্লোভ অয়েল ব্যবহার করা হয় যেটা এদেরকে হালকা চেতনানাশক হিসাবে কাজ করে থাকে। 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 24 ঘন্টা ঝর্ণার পানি এদেরকে রেখে তারপরে এদেরকে পুকুরের বা যেই পরিবেশের তাপমাত্রায় যেখানে এখানে ব্রিড করানো হবে সেই তাপমাত্রায় এনে তারপরে এদেরকে কাজ করানো হয়। তো এই ছিল তোমাদের আজকে এই পর্যন্ত। তোমরা এখান থেকে কিন্তু বেশ কিছু প্রশ্ন আসে, প্রত্যেকটা পার্ট থেকেই অনেক প্রশ্ন আসে, সেইভাবে নিজেরা পড়বে এবং প্রিপেয়ার করবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।